আমাদের কমরেডরা শতরূপ ঘোষ সহ আমরা রাস্তায় বেরুলে কেউ চোর বলে না। ওরা চোর বেরুলে আগে মমতা ব্যানার্জি বলতো সামনে কারা তৃণমূল, পিছনে কারা তৃণমূল, ডাইনে কারা তৃণমূল, বাঁয়ে কারা তৃণমূল। ঘুরতে ঘুরতে মন্ত্রীদের দিকে তাকিয়ে বলতো মঞ্চে কারা তৃণমূল। এখন আঙুল তুললেই লোক বলছে সামনে কারা, বলছে আমফানের চাল চোর, ত্রিপল চোর, ডাইনে কারা গরু চোর, বাঁয়ে কারা চাকরি চোর। আজকে আঙুল তুলছে মানুষ যেদিকেই তাকান। আপনাদের কাছে বলতে চাই এনাফ ইজ এনাফ। অনেক উন্নয়ন হয়েছে, আজকে মানুষ বুঝতে পারছে। আজকে শিক্ষা, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আজকে খাদ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, ডজন ডজন আধিকারিক জেলে। ভাবতে পারেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় চোর। চোরে ভরে গেছে আজকে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি করে খাচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। ছাগল কম খায়, গরু বেশি খায়, তাহলে মানুষ ছাগলকে দিয়েই মাঠে নাঙল দিত। এই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছে, একেবারে জঘন্য রাজনীতি, গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে। আমরা জানি 2011 সালে আগে এই পশ্চিমবাংলা সিপিএম 34 বছর শাসন করেছিল। তাদের ভুল ছিল না? অবশ্যই ভুল ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, রাজনীতির মধ্যে বহু মানুষ থাকে। আর আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দুষ্কৃতী, চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষণকারী, লুটেরা, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়ে তাদেরকেই জিতিয়েছে। রাজ্য সরকার হুঁশিয়ার, দেখো পূর্ব গগন দেখে দেখে নাও, মেঘ উঠেছে, কালো মেঘ উঠে গেছে, তোমার সময় হয়ে আসতেছে, পালাবার তুমিও জায়গা পাবে না, দিল্লি তোমার পালিয়ে যেতে হবে। পশ্চিম বাংলা সরকার হুঁশিয়ার, পূর্ব দিকে দেখে নাও, কালো মেঘ উঠে গেছে। শওকত মোল্লা তুমিও দেখে নাও, ফিরহাদ হাকিম তুমি দেখে নাও, জায়গাগুলো দেখে নাও, তোমাদের জন্য দেখে নাও, কালো মেঘ উঠে গেছে পূর্ব গগন থেকে। তোমাদের রাজ, তোমাদের ক্ষমতা সময় আসছে, তোমার ধূলিসাৎ হয়ে যাবে, পালাবার তোমরাও জায়গা পাবে না, হুঁশিয়ার হয়ে যাও। গত লোকসভা নির্বাচনে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে দেশ এবং দেশের মানুষের সামনে সব থেকে বড় বিপদ হচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি। তাকে দেশের বুক থেকে সরাতে হবে, দেশের শাসন ক্ষমতা থেকে সরাতে হবে, নাহলে দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ঐক্য, দেশের সংহতি, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। হিন্দুত্বের নাম করে, হিন্দু রাষ্ট্রের নাম করে আরএসএস এর মতাদর্শ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে গেছে। আজকে আপনারা জানেন 2014 সালে আসার পর থেকে বলেছিল জিনিসপত্রের দাম কমাবো, কমায়নি। কোটি কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, দেয়নি। 15 লক্ষ টাকা করে প্রতিটি ব্যাংকে সুইজারল্যান্ডে থেকে এনে কালো টাকা 15 লক্ষ টাকা করে প্রতি অ্যাকাউন্টে দেবে, দেয়নি। আপনারা জানেন কৃষি প্রধান এলাকায় হাড়োয়া, এই এলাকায় কৃষক চাষ করে, তার ফসলের ন্যায্য দাম পায় না। গোটা ভারতবর্ষে 1995 সালে কেন্দ্রীয় সরকারের একটা পরিসংখ্যান ছিল, তখন 4 লক্ষ কৃষক ফসলের দাম না পেয়ে হয় গলায় দড়ি দিয়ে না বিষ খেয়ে মরেছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65% উপরে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। ডক্টর স্বামীনাথন কমিশন বলেছিল যে ভারতবর্ষের কৃষকদের যদি বাঁচাতে হয় তাহলে কৃষকদের উৎপাদিত ফসলের যা খরচ হয় তার 1.5 গুণ দাম দিয়ে কিনতে হবে। আজকে বলেছিল নরেন্দ্র মোদী, আমি মানবো 100 টাকা খরচ হলে 150 টাকা দিয়ে সেই ফসল কৃষকের কাছে কিনবে। আজও প্রতিদিন এই নরেন্দ্র মোদীর আমলে 10 বছরের একটা পরিসংখ্যান বেরিয়েছে, যদিও পশ্চিম বাংলা তার মধ্যে নেই, 12টা রাজ্যের পরিসংখ্যান তার মধ্যে নেই। পশ্চিম বাংলায় কৃষক যখন ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নেয়, গলায় দড়ি দিয়ে মরে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে স্বামী স্ত্রীর গন্ডগোল। এরকম 12টা রাজ্যের হিসাব নেই। এটা সত্ত্বেও ভারতবর্ষে 10 বছরে নরেন্দ্র মোদীর আমলে
1,30,000 কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। আমি বিজেপি বন্ধুদের বলতে চাই, যারা বিজেপিকে ভোট দেবেন বলে ঠিক করে রেখে দেন হাড়োয়া এই বিধানসভা কেন্দ্রে লোকসভায় ভোট দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই 100 জনের যদি 80 জন হিন্দু হয় তাহলে 1,30,000 নরেন্দ্র মোদীর আমলে যে কৃষক গলায় দড়ি দিয়েছে বিষ খেয়ে মরেছে তারা কি সব মুসলমান নাকি? 1,04,000 আমার হিন্দু ভাইয়েরা যারা কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। আর 2011 সালের পরে পরিবর্তনের সরকার, 34 বছরের বামফ্রন্ট সরকার বলেছিল পরিবর্তন করো। এই সরকার ক্ষমতা থেকে সরাতে পারলে এর নেতা মন্ত্রীরা এবং যারা দুর্নীতি করেছে কমিশন তৈরি করে তাদের ছেলে পূর্ব 18টা কমিশন তৈরি করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে। আমাদের নেতা মন্ত্রী এবং আমাদের কোন বিধায়ককে আজকে জেলে পুরতে পারেনি। এটাই আমাদের গর্ব, গর্ব, গর্ব। আমরা এই কথাই বলতে চাই। মাথা উঁচু করে এক সাংবাদিক আমারে জিজ্ঞেস করছে, আপনি শুনেছেন বসিরহাটের উত্তরের বিধায়ক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্ধান চাই বলে পোস্টার দিয়েছে। আর ও তো তবু নিখোঁজ হয়েছে, সন্ধান পাওয়া যাচ্ছে না। আর প্রতিদিন এই যে কালী পুজোর রাত্রে দেখলেন না, আজকে 2 জন বিধায়ক, মিনাখার বিধায়ক, আজকে সন্দেশখালীর বিধায়ক, তার দলের এক গোষ্ঠী বলছে 40 রাউন্ড গুলি চালিয়েছে, বোমাবাজি করেছে, একজন আরেকজনকে মারছে। আজকে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হেনস্থা করছে, বোম মারছে, খুন করছে। আমি গোটা পশ্চিম বাংলা জুড়ে বলতে পারি, আমার জেলার মধ্যে আপনার পানিহাটির কাউন্সিলর তৃণমূলের লোক গুলি করে মেরে দিল। আজকে নৈহাটির আজকে জাকির হোসেন খুন হয়ে গেল তৃণমূলের হাতে। বিকাশ বসু, গোপাল মুখার্জি ব্যারাকপুরে খুন হয়ে গেল তৃণমূলের গোষ্ঠীর কাছে। আপনার ওই যে আমডাঙ্গার কথা বলছিল, আমডাঙ্গার যে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল দিনের বেলা হাঁটে, তার তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠী ওই প্রধানকে বোমা মেরে তাকে খুন করে হত্যা করলো। এই জেলার এই হাড়োয়া বিধানসভার মধ্যে আপনার ওই যে দ্বিতীয় কীর্তিপুর 2 কে ছিল জেলা পরিষদের সদস্য আপনারা জানেন, মতিউর রহমানকে কারা খুন করলো? গাড়ির ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সুপারি কিলার দিয়ে মতিউর রহমান তাকে মেরে দিল তৃণমূলের লোক। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তারা মঞ্চে তার স্মরণ সভায় গিয়ে বলল ওটা দুর্ঘটনা নয়, ওকে মেরে দেয়া হচ্ছে পরিকল্পিতভাবে। অতএব আমি এরকম বহু নাম বলতে পারি। তৃণমূল কংগ্রেস তৃণমূলকে খুন করছে, তাই আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন হাড়োয়ায় কালকে মাঝেরহাটিতে মিটিং করতে গেছিলাম, মিটিং করতে দেবে না, পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বলতে চাই তৃণমূলে বন্ধুদের, অনেক রোজগার করেছেন, যদি শেষ বয়স পর্যন্ত বেঁচে থাকতে চান ওগুলো গুটিয়ে নিয়ে তৃণমূল ছাড়ুন, ভদ্রভাবে বাঁচুন, না হলে আপনাকেও আপনার দলের লোক আপনাকে গুলি করে মেরে দেবে। এখনো সোজা হয়ে যান। তাই আপনাদের কাছে বলতে চাই, এই যে ঘটনা আজকে প্রতিদিন আজকে পশ্চিম বাংলায় 6 বছর থেকে আজকে 70 বছর কেউ রেহাই পাচ্ছে না। একজন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, আজকে তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটলে পার্কিজেট কামদুনি থেকে শুরু করে সমস্ত ঘটনা ঘটলেই বলছে ছোট ঘটনা, আজকে সাজানো ঘটনা হয়েছে, নানানভাবে ধাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে আরজি করে তিলোত্তমা হত্যা, তারপরে কতগুলো নাবালিকা তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, একটার পর একটা প্রতিদিন বেরোচ্ছে। আজকে কল্যাণীতে আজকে স্বামীকে গাছে বেঁধে রেখে 8 জন দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পুলিশ বাধ্য হয়ে ধরেছে, ধরলে কি হবে, কেস সাজিয়ে দেবে, একটারও আজকে সাজা হবে না। কামদুনিতে যারা লোয়ার কোর্টে ফাঁসি হলো তাদের বেকসুর খালাস করে দিল তথ্য প্রমাণের অভাবে। তিলোত্তমার দোষ কি? তিলোত্তমার দোষ হচ্ছে সে প্রতিবাদ করেছিল, প্রাক্তন অধ্যক্ষকে বলেছিল ওই সন্দীপ ঘোষকে
আজকে নিম্নমানের ওষুধ, লক্ষ লক্ষ টাকার গরিব মানুষের ওষুধ হাসপাতাল থেকে পাচার হয়ে যাচ্ছে, বডি পাচার হয়ে যাচ্ছে, ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে। আপনারা যারা এখানে রয়েছেন, কোন নাড়ি কাটতে কোন নাড়ি কাটবে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডাক্তার, ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক। ওই যে স্টুডেন্ট ফ্রম থেকে বলছিল আজকে ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক গোটা পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস। মমতা ব্যানার্জি যখন, জুনিয়র ডাক্তাররা যখন তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা যখন অবস্থান করছে, আজকে স্বাস্থ্য ভবনের সামনে উনি গিয়ে সেখানে বলছেন আমার ছোট ভাই বোন আপনারা কষ্ট করছেন তাই আমি থাকতে পারিনি, চলে এসেছি। কিসের ভাই বোন, কিসের ছোট ভাই বোন? আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি গিয়ে বলছেন আমি তো জানি না এই সন্দীপ ঘোষ শহরের সিস্টেমে নিয়োগ হয়। আরে সিস্টেমে নিয়োগ হয় এই বলে এড়িয়ে যেতে পারবেন? কে কে শেখ আখতার আলী, আরজি করের ডেপুটি সুপার ছিল শেখ আখতার আলী। 1.5 বছর আগে ভিজিলেন্স কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, সে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছে যেখানে এই সব কাণ্ড ঘটছে, ওষুধ পাচার হচ্ছে, জাল ওষুধ আসছে, উইদাউট টেন্ডারে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। এই হাড়োয়া পঞ্চায়েত বিভিন্ন এলাকার মতো কিচ্ছু করেনি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি জানেন না, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি জানেন না, আপনি মুখ্যমন্ত্রী, আপনি জানেন না। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলতে চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে হবে না, গোটা গোটা পশ্চিম বাংলার এই সরকারের আজকে সরে যেতে হবে, ওদের সবাইকে পদত্যাগ করে জায়গা ছেড়ে দিতে হবে, নির্বাচন করতে হবে, বিধানসভা নির্বাচন। ও করবে না। আপনারা লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারীর দিকে লক্ষ্য করে দেখুন, তিনি কি বলেছেন? 26 জনের পরিবর্তে আমরা 250 জনকে নেব। কোন দিকে লক্ষ্য করে বলেছেন? পশ্চিম বাংলা থেকে শুরু করে নিয়ে কোন নেতার হাতে আপনি পাকিস্তানের ফেলাকাট পাবেন না, পাননি। কিন্তু শুভেন্দুর ঘরে অতগুলো পাকিস্তানের ফেলাকাট এলো কি করে? 1 নম্বর দেশদ্রোহী, আইনের বিরোধিতা, সবকিছু শুভেন্দু অধিকারী। এই যে আমাদের কাশ্মীরে যে জঙ্গি হামলায় যে অঘটন ঘটিয়েছে, জঙ্গিরা যাদেরকে মেরে দিয়েছে, আমার মনে হয় এর পিছনে বড় হাত রয়েছে কেন্দ্র সরকার, রাজ্যের মধ্যে বড় হাত রয়েছে শুভেন্দু অধিকারী। ও পেল কোথায়? পেল কোথায়? পাকিস্তানের ফেরাকাট পেল কোথায়? কারো হাতে দেখেছেন? কারো হাতে দেখা যায় নাই। পেল কোথায়? আপনারা যাকে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন। হুঁশিয়ার থাকো, যারা যাদের প্রলোভনে পড়ে আজকের এই জায়গায় আমাদের আসতে হয়েছে, তোমাদের আমি হুঁশিয়ার করতে চাই, এই জায়গা থেকে হুঁশিয়ার হয়ে থাকো। দেখবে এমন একটা সময় আসতেছে, যেমন আমরা প্রত্যেকে অবগত আছি, এনআরসির জন্য লড়াই করেছিলেন আব্বাস সিদ্দিকী, তার বাড়িতে শত শত পুলিশ দিয়েছিল, কিন্তু ঘেরাও করেছিল। রাজ্য সরকার চেয়েছিল, রাজ্য সরকার চেয়েছিল যে এনআরসির বিরুদ্ধে আমি রাজ্য সরকার একা লড়াই করব, তোমরা কেউ করবে না। কিন্তু সেটা করতে পেরেছে? পারেনি। এই রাজ্য সরকার দিকে আপনারা একবার তাকিয়ে দেখেন। একবার বলেছিলেন তিনি যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, বলেছি কিনা বলুন? আজকাল লাথি আপনাদের মাথায় মারছে কিনা আপনারা বলুন? মারছে কিনা আপনারা বলুন? আপনারা তাকিয়ে দেখুন, এই রাজ্য সরকার এই নূপুর শর্মা যখন নবীর বিরুদ্ধে কটূক্ত করেছিল, এই রাজ্য সরকার বলেছিল এই পশ্চিম বাংলায় কোনো প্রতিবাদ মিছিল করতে পারবে না, চলে যাও দিল্লিতে। একটার পর একটা আপনার আমার প্রত্যেকের মাথায় লাথি মারতে শুরু করেছে এই রাজ্য সরকার। বলেছিলেন দুধ দিতে হবে, দুধ খেলে সেই গরুর সেই গাভীর লাথি খাওয়া ভালো। লাথি মারছে কিনা আপনারা হিসাব করে দেখুন, খাচ্ছে না। এখনো বলেছে ওয়াকফ আইন, কালাকানুন আইন যখন তৈরি করলো, তার বিরুদ্ধে পশ্চিম বাংলার প্রায় জায়গায় সভা তৈরি হলো, সেই সভাতে আওয়াজ আসতেছে। কিন্তু রাজ্য সরকার বলেছে
তোমরা সভা করতে পারবে না, দিল্লি চলে যাও। তার দলের নেতারা, তার গুন্ডা বাহিনীরা, তার দলের বড় বড় নেতারা তারা কিন্তু মিছিল করছে, তারা প্রতিবাদ করছে, তার জন্য কোনো তার অসুবিধা হয় নাই। তার বিরুদ্ধে যার দল আছে যেগুলো, তারা যখন প্রতিবাদ সভা করতে শুরু করে দিয়েছে, তাদের কিন্তু দেখুন প্রতিবাদ তার বিরুদ্ধে, তার জায়গায় প্রতিবাদ করতে তারা দিচ্ছে না।